environment is and why it's important. Discuss how the environment affects the manager. কালচার আমাদের বাকি আছে, হ্যাঁ আমরা আজকে কালচারটা ধরার চেষ্টা করব। আমরা বলেছিলাম এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটা ব্যাপার, এমন একটা মেকানিজম যেটা কিনা আউটসাইড অফ দ্য বিজনেস ঘটে। এক্সটার্নাল এনভায়রনমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। ইন্টারনাল হচ্ছে অর্গানাইজেশনের ভিতরে যে ঘটনাগুলো ঘটে এবং এক্সটার্নাল হচ্ছে বাইরের যে ঘটনাগুলো ঘটে। বাইরে হতে পারে কাস্টমার, ইনভেস্টর, শেয়ার হোল্ডার এবং ভিতরে হতে পারে এমপ্লয়িজ, বিভিন্ন সেক্টরে যারা যারা এমপ্লয়েড আছে ওরা। এবং এই যে এনভায়রনমেন্ট পরিবেশটা আমার অর্গানাইজেশনের উপরে প্রভাব ফেলতে পারে দুইভাবে, এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। পজিটিভ মানে হচ্ছে আমার অর্গানাইজেশনের জন্য যেটা ভালো, নেগেটিভ হচ্ছে অর্গানাইজেশনের ক্ষতি করবে। কিছু কম্পোনেন্টস আমরা দেখেছিলাম। হোয়াট আর দ্য কম্পোনেন্টস? আমরা দেখেছিলাম 6টা কম্পোনেন্ট। সেটা ছিল হচ্ছে ইকোনমিক্যাল, গ্লোবাল, পলিটিক্যাল, সোশিও কালচারাল, টেকনোলজিক্যাল এবং ডেমোগ্রাফিক। এটা কিছু বর্ণনা, শর্ট টার্ম আমরা কিছু বর্ণনা দেখছিলাম। পলিটিক্যাল ফ্যাক্টরে কি হতে পারে? গভর্নমেন্ট টাইপ, আমার গভর্নমেন্ট কতটা সুস্থ, আমার পলিটিক্স কতটা সুস্থ। হ্যাঁ, যখন অবরোধ যদি হয়, হরতাল যদি হয়, তাহলে এটা আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট অর্গানাইজেশনের উপরে পড়বে। ফান্ডিং, আমার যদি সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে অ্যাজ আ বিজনেস আমি যখন ফান্ডিংয়ের জন্য যাব তখন আমাকে লোন দিতে পারবে, ডেট দিতে পারবে। ইকোনমিক্যাল, আমার যদি জিডিপি মানে হচ্ছে মাথা পিছু আয়, আমাদের আয় যদি দেশের ভালো থাকে তাহলে হচ্ছে এটা আমার কোম্পানির জন্য ভালো। আমার আয় ভালো হলে অর্গানাইজেশন যদি ইনকাম ভালো করে তাহলে এমপ্লয়ীদের ইনকাম ভালো হবে। অ্যান্ড ইনফ্লেশন। তারপরে আমরা বললাম সোশিও কালচারাল, লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলের উপরও কিন্তু অর্গানাইজেশনের উপর প্রভাব ফেলে। এই যে যদি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা না যেত তাহলে এডুকেশন বিজনেসটা হ্যাম্পার হতো। রুগীরা যদি মনে করো হসপিটালে আমরা কখন যাই, আমাদের বয়স যখন বেড়ে যায় তখন আমাদের প্রয়োজন হয় হসপিটালে যাওয়া, অথবা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা হসপিটালে যাই, যে কোনো কি বলে গ্লোবাল কি গেল প্যান্ডামিক যদি হয় তখন আমরা হসপিটালে যাই। তাহলে আমরা পেশেন্ট আছে দেখেই আমাদের হসপিটালগুলো চলছে। তারপরে এডুকেশন কালচার। কালচারে আমরা বলেছিলাম যে হচ্ছে ধরো বাইরের কান্ট্রিগুলোতে সবাই দিন শুরু করে কফি খেয়ে, তাই না? এটা হচ্ছে ওদের একটা কালচার। তাহলে যারা কফির বিজনেস করে ওদের জন্য জিনিসটা লাভবান, ওরা লাভবান হয়। তাহলে এটা ওদের জন্য একটা সোশিও কালচারাল ফ্যাক্টরগুলো আমার হচ্ছে পরিবেশ, আমার অর্গানাইজেশনের পরিবেশের উপর প্রভাব ফেলে। টেকনোলজিক্যাল, ইমার্জিং টেকনোলজি, নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলো কিভাবে আমাদের অর্গানাইজেশনের উপরে প্রভাব ফেলে। যেমন আগে আমাদের ক্লাসরুমে তো স্মার্ট ভিডিও করার সুযোগ ছিল না, তারপরে হচ্ছে আমাদের এরকম স্মার্ট টিভি ছিল না। আগে আমরা কি করতাম, শুধু আমাদের আগে চকবোর্ড ছিল না, চক দিয়ে আমরা লিখতাম। এখন আমাদের মার্কার আছে, এখন আমাদের গ্লাস বোর্ড আছে। সো এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জেস অর্গানাইজেশনের উপর প্রভাব ফেলে। এখন যে সমস্ত অর্গানাইজেশন মনে করো এই সুবিধাগুলো আমাকে দিচ্ছে না, আমি তো ডেফিনেটলি অ্যাজ এ কাস্টমার তার কাছে যাবো না। আমাকে যে সুবিধা বেশি দিবে আমি তার কাছেই যাবো। তাহলে নতুন টেকনোলজির সাথে যারা খাপ খাওয়াচ্ছে তারা লাভবান হবে। আমাকে তো মার্কেট বুঝে সবকিছু আনতে হবে, তাই না? এখন আমি যদি চিন্তা করি, ধরো আমরা যে মোবাইল ফোনের কথা বলছিলাম, মোবাইল ফোন কোম্পানিগুলো টার্গেট করেছিল ইয়াং জেনারেশনকে, কিন্তু এখন দেখো যারা রিটায়ারমেন্টে চলে গেছে তারা কিন্তু মোবাইল ফোন দিয়েই তাদের সময়টা কাটাচ্ছে, বা ট্যাব দিয়ে বলো, হচ্ছে কিছু ভিডিও, ইউটিউব ভিডিও এত প্রচলিত কেন হলো? আমরা পড়াশোনাও শিখছি ইউটিউব দিয়ে, তাই না? অনেকে অনেক কিছুই শিখছে, বিভিন্ন স্কিলস শিখছে। তাহলে টেকনোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে আমার অর্গানাইজেশনের উপরে প্রভাব ফেলে, এটাই বলা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন। ডেমোগ্রাফিক্যালি আমরা অনেকগুলো পয়েন্ট দেখেছিলাম, এখানে শুধু বলা হচ্ছে এইজ, জেন্ডার এবং রেস। এইজের ব্যাপারে আমরা বলেছিলাম, মনে আছে? ধরো একটা সিটিতে বয়স্করা যদি বেশি থাকে তাহলে আমার হসপিটালের চাহিদা সেখানে বেশি হবে, খুবই স্বাভাবিক।
তারপরে হচ্ছে আমার যদি ইয়াং চিলড্রেন, এখন একটা ব্যাপার খেয়াল করবা, অনেক স্কুল হয়ে গেছে না, প্রত্যেকটা এলাকায় এলাকায় স্কুল, কেন সবাই চাচ্ছে যাতে বাচ্চারা দূরে যেন না যায়, কাছেই থাকে। তাহলে এটা একটা স্কুলের প্রচলন হয়ে গেল। এটা কিসের উপর ভিত্তি করে? এটা আমাদের ডেমোগ্রাফিক্যাল মেন্টালিটির উপরে ভিত্তি করে, যে আমরা কি বিশ্বাস করি। গ্লোবাল হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি। এখন ওয়ার্ল্ড ইকোনমি এমন একটা ব্যাপার যেটা কিনা পুরো বিশ্বের উপরে প্রভাব ফেলে। আমি বলেছিলাম ধরো এই যে গাজাতে যুদ্ধ হচ্ছে, এটার প্রভাবটা শুধু ওরাই টের পাচ্ছে, আমরা টের পাচ্ছি না। কিন্তু প্যান্ডেমিক যখন হলো তখন এটা সবাই টের পাইছিল। সো ইট ওয়াজ আ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। পলিটিক্যাল ফ্যাক্টরে এই যে একই কথা বলা হচ্ছে, ট্রেড রেগুলেশন যদি ভালো হয়, ট্রেড বলতে কি? ইম্পোর্ট এক্সপোর্ট, তাই না? ট্রেড। এখন আমার ইম্পোর্ট যদি বাইরের বিজনেস, আমি কোনো একটা প্রোডাক্ট বা কোনো কিছু একটা জিনিস ইম্পোর্ট করবো আমার দেশে, আমাদের যদি আকাশ ছোঁয়া ট্যাক্স দিতে হয়, তাহলে তো ফরেন ইনভেস্টররা একটু পিছিয়ে যাবে, তাই না? ইনভেস্টমেন্ট করতে চাবে না। তাহলে আমার ট্যাক্স রেগুলেশনটা কি করতে হবে? ফ্লেক্সিবল, একটু ছাড় দিতে হবে, একটু ফ্লেক্সিবল করে দিতে হবে। তাহলে হবে কি, ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বিজনেস, তাদের বিজনেসটা ইফেক্টিভ ভাবে কন্টিনিউ করতে পারবে। ইকোনমিক কন্ডিশন, যদি ইকোনমিক কন্ডিশন আমাদের ভালো হয়, তাহলে ওভারঅল ইকোনমিক কন্ডিশন ভালো হলে ইন্ডিভিজুয়াল যারা, ওদের ইনকাম ভালো হবে, এবং ইনকাম ভালো হলে আমার কোয়ালিটি লাইফ ভালো হবে। আমরা বলেছিলাম যে কি আমাদের বেসিক নিড কয়টা বলতো? তারপর এখানে আসছে, হ্যাঁ, এন্টারটেইনমেন্টের ব্যাপারটাতে আসে। এই যে আমাদের বেসিক যে নিডটা, আমাদের হচ্ছে ইনকামের সময় আমরা যখন টাকা ইনকাম করি, আমাদের যখন স্যালারি আমরা পাই, এই 5টা জায়গায় আমার প্রায়োরিটি খরচ করা। যদি আমার কাছে এক্সট্রা থাকে তখন আমি ওটা এন্টারটেইনমেন্টে দিব। এখন আমার ইনকাম যদি ভালো না হয়, তাহলে আমার এই 5টাতেই আমি কনস্ট্রেন্ট, সীমাবদ্ধ থেকে যাচ্ছি, আমি এর বাইরে কোনো কিছু করতে পারছি না। তাহলে এন্টারটেইনমেন্ট অর্গানাইজেশন যেগুলো আমাদেরকে এন্টারটেইন করে, ছোট বাচ্চাদের জন্য খেলনা হতে পারে, আমাদের জন্য ডিভাইস হতে পারে, বা অন্য টেকনোলজি হতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বলবো যে এই বিজনেসগুলো যারা কিনা কাস্টমার হিসেবে আমার কাছ থেকে সেবা নিতে পারতো, আমার ইনকাম ভালো না হওয়ার কারণে তারা এই সেবাটা ওদের নিতে পারছে না। ঠিক আছে? তারপর যেটা বললাম, সোশিও কালচারাল ফ্যাক্টর। সোশিও কালচারাল ফ্যাক্টর বলতে বোঝানো হচ্ছে যে আমার সোসাইটাল নিড কি কি। এখানে সোডা কোম্পানির কথা বলা হয়েছে। সোডা কোম্পানি, অনেক, আপনি হচ্ছে এনার্জি ড্রিঙ্ক খেলে এনার্জি পাবেন, এটা তাদের মার্কেটিং। অ্যাজ এ সোসাইটি আমি যদি চিন্তা করি যে কিনা আমাকে কাজের প্রেশার তো বেড়ে যাচ্ছে না, পড়াশোনার প্রেশার, সব কিছুর প্রেশারই বেড়ে যাচ্ছে, এই কারণে আমার কি দরকার? এনার্জির দরকার। আমরা অনেক সময় এনার্জির জন্য কিছু ট্যাবলেটও কিন্তু বের হয়। এই ট্যাবলেটগুলো যারা প্রডিউস করে, ম্যানুফ্যাকচার করে, ওরা কারা? ফার্মাকিউটিক্যাল কোম্পানিজ। তো ওরা এই সুবিধাটা সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে নিতে পারে। কেন? কারণ আমার কাস্টমার কি চাচ্ছে? মোর এনার্জি চাচ্ছে। আইদার আমি তাদেরকে এনার্জি, যে কি বলে এটাকে, এনার্জি ড্রিঙ্ক দিয়ে দিতে পারি, অথবা এনার্জি সাপ্লিমেন্টস দিয়ে দিতে পারি। সোশিও কালচারাল ফ্যাক্টর। টেকনোলজিক্যাল ফ্যাক্টরস ছিল যে আগে ক্যামেরা আর বিকামিং লেস কমন। কেন? কারণ আমার ফোনেই আমি ক্যামেরার সুবিধাটা পেয়ে যাচ্ছি। এই কারণে হচ্ছে ক্যামেরা, আগে যাদের ক্যামেরা বিজনেস ছিল, ওদের বিজনেসের জন্য এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে। তাহলে তারা এটাকে পজিটিভ কিভাবে করতে পারে? তারা একটা মোবাইল কোম্পানিতে সুইচ করতে পারে, বা এমন একটা কোম্পানিতে সুইচ করতে পারে যেটা তাদের ডিমান্ড মার্কেট, যেটাতে মার্কেট ডিমান্ড আছে, কাস্টমার ডিমান্ড আছে। ডেমোগ্রাফিক্যাল, এজ, জেন্ডার, ন্যাশনালিটি, বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেমের এক্সাম্পল একজন দিয়েছিল আমাদের ক্লাস থেকে, মনে আছে? বিলিফ সিস্টেম, রিলিজিয়াস পার্সপেক্টিভ কি? রিলিজিয়াস পার্সপেক্টিভ, ঠিক আছে। আমাদের রিলিজিয়ার সামনে কি আসছে? কোরবানি আসছে। এক্স্যাক্টলি। সো কোরবানির ঈদের, এটা আমাদের বিলিফ সিস্টেম। তাহলে এখানে
ব্যবসার ক্ষেত্রে কারা ভালো করবে, যারা অবশ্যই ফার্মা বা এগ্রোভেট কালচারে আছে তারা। এক্স্যাক্টলি অ্যাগ্রিকালচারে আছে, তাহলে ওদের জন্য এই জিনিসটা একটা পজিটিভ ইফেক্ট ফেলবে। থ্রু আউট দ্য ইয়ার এই জিনিসটা তো হয় না আমাদের জন্য, তাই না? সিজনাল, প্রত্যেকটা ব্যবসার কিন্তু একটা সিজন আছে। ম্যারিটাল স্ট্যাটাস, আমরা যদি সিঙ্গেল থাকি তাহলে আমাদের একরকম চাহিদা, এবং আমরা যদি ম্যারিড হই, আমাদের যদি ফ্যামিলি থাকে সেই ক্ষেত্রে আমাদের আর রকম চাহিদা, কারণ মেম্বার বেড়ে যাচ্ছে, তাই না? একটা ছোট বাচ্চার জন্য তো অনেক কিছু লাগে। ইনকাম কেমন হবে এবং আমার লেভেল অফ এডুকেশন, আমি যত বেশি এডুকেটেড হব, আমার যত বেশি শিক্ষা থাকবে, তার মানে আমি তত জানতে যাব এবং আমি তত ইনোভেট করবো। মনে করো আমার মন চাইলে হচ্ছে একটা নতুন রেসিপি ট্রাই করতে, আমি একটা রেস্টুরেন্টে চলে গেলাম, নতুন কিছু খেলাম, তাহলে আমার রেস্টুরেন্টের লাভ হচ্ছে। তারপর হচ্ছে আমি যদি স্বাস্থ্য সচেতন হই, তাহলে আমি প্রতি 6 মাস কি 1 বছরে ফলো আপ চেক আপ করি না আমরা, তাহলে আমার হসপিটালে লাভ হচ্ছে। তারপরে মনে করো আমি কিছু ট্রেনিং কোর্সেস করতে চাচ্ছি, এডুকেশন সেক্টর যদি বলি, ট্রেনিং কি কি হতে পারে, ম্যাথল্যাব হতে পারে, এক্সেল হতে পারে, পাইথন হতে পারে, প্রোগ্রামিং কিছু হতে পারে। এইগুলা এই ওয়ার্কশপগুলো যারা করে, তাহলে ওরা কার কাছ থেকে বেনিফিট নেবে? আমার কাছ থেকে, কারণ I have education এবং I know that this training is going to give me benefit in the future, তাই না? তাহলে এই সমস্ত ক্ষেত্রে লেভেল অফ এডুকেশন, কাস্টমাররা যত বেশি শিক্ষিত হবে, কাস্টমাররা তত বেশি এক্সপ্লোর করতে চাবে। আমি যদি নাই জানি তাহলে তো আমার এক্সপ্লোরে আমার তো ইন্টারেস্ট থাকবে না কোনো, তাই না? আচ্ছা, গ্লোবালে আমরা উদাহরণ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19 এর সময় কি হলো? বাংলাদেশ এখন ট্যুরিজমের উপরে অনেক জোর দিচ্ছে, কারণ আমাদের দেশে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে। এই কারণে যখন কোভিড-19 হলো, তাহলে আমাদের ট্যুরিজম সেক্টরটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা একটা ট্যুরিজম যে কোম্পানিগুলো আছে সেগুলোর উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেললো। আর কোনো উদাহরণ গ্লোবাল হতে পারে এখন যেটা করছে? কোভিডটাই বোধহয় গ্লোবাল ছিল, কোভিডটাই। আচ্ছা, এটা আমরা একটু আলোচনা করেছিলাম জব এন্ড এমপ্লয়মেন্ট, মনে আছে? স্টার্টআপের কথা বলেছিলাম, একটা স্টার্টআপ কোম্পানিতে কিভাবে হায়ার করা হয়। তারপর বলেছিলাম অ্যাসেসিং এনভায়রনমেন্টাল আনসার্টেনিটি, মানে পরিবেশ তো হচ্ছে অনিশ্চিত, আমি বলতে পারি না যে হচ্ছে বিকালে বাসায় যাওয়ার পথে বৃষ্টি হবে কি হবে না, আই ডোন্ট নো, এটা প্রেডিক্টেবল না। তাহলে আনসার্টেনিটি, অনিশ্চিত। স্টেক হোল্ডার কারা? ম্যানেজিং স্টেক হোল্ডার রিলেশনশিপ, মনে আছে? স্টেক হোল্ডার কারা? যারা কোম্পানি থেকে বেনিফিট নেয়, এনি পারসন, সেটা আউটসাইডার হতে পারে, ইনসাইডার হতে পারে। কোম্পানি থেকে যারা বেনিফিট নিচ্ছে, অর্গানাইজেশন থেকে বেনিফিট নেওয়া মানেই হচ্ছে স্টেক হোল্ডার। আইইউএস এর স্টেক হোল্ডার কারা? টিচার্স, অ্যাডমিনিস্ট্রেশন, যারা আইইউএস এর চাকরি করছে, এবং স্টুডেন্ট। তোমরা কি নিচ্ছ? তোমরা হচ্ছে শিক্ষার বেনিফিটস গুলো নিচ্ছ, আর আমরা কি নিচ্ছি? আমরা হচ্ছে স্যালারি নিচ্ছি, and that comes from your money. আচ্ছা, জব এবং এমপ্লয়মেন্ট, as any or all of the external environment conditions changes অবশ্যই হয়, one of the most powerful বাধা, constraint manager face is the impact of such changes on jobs and employment, both in good condition and bad condition. যখন লকডাউন হলো তখন অনেকে তো চাকরি হারিয়ে ফেললো, অনেকে মনে করো ব্যবসা মাত্র শুরু করলো, অনেক টাকা ইনভেস্ট করে ফেলছে, কিন্তু লকডাউন হওয়ার কারণে তার ব্যবসাটা চলছে না। তাহলে এটা একটা জব সেক্টরের ক্ষেত্রে কি ফেললো? নেগেটিভ ইমপ্যাক্ট ফেললো, এবং সেটা কিসের কারণে? পরিবেশের কারণে। For example, managing technology in today's workplace, how the technology is having impact on the job and employment. একটা সময় ছিল অ্যাকাউন্টিং, হিসাব সব খাতায় লেখা হতো, এখন হচ্ছে সবকিছু কম্পিউটারাইজড হয়ে গেছে। এক্স্যাক্টলি, একটা সময় ছিল হচ্ছে আমাকে পেমেন্ট করতে হলে সবসময় ক্যাশ নিয়েই ঘুরতে হতো, কিন্তু এখন পেমেন্ট করতে হলে আমার শুধু কি লাগছে? আমি ট্রানজ্যাকশন করছি ডিজিট দিয়ে, নাম্বার হচ্ছে, মানে আমার ক্যাশ টাকাটা এখন ডিজিটে পরিণত হয়ে গেছে। এটা আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, এনভায়রনমেন্টাল আনসার্টেনিটি ম্যাট্রিক্স। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের জন্য এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট।
দেখতে পারি একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, যদিও এটা উপরে দেখাচ্ছে এবং এটা পাশে। আমাদেরকে বলা হচ্ছে সেল 1, দেখো ডিগ্রি অফ চেঞ্জ, এটা স্টেবল চেঞ্জ, এটা হচ্ছে ডাইনামিক, মানে চেঞ্জগুলো খুব ফ্রিকোয়েন্ট হয়। আর এটা কি, এটা স্টেবল, এটাও ডাইনামিক। ওকে, আমি যদি এভাবে দেখি তাহলে দুটাই স্টেবল স্টেবল, আমি যদি এভাবে দেখি তাহলে হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্স। না সেল 1 যেটা, সেটা আমাকে বলছে এগুলো কিন্তু টাইপ অফ বিজনেস, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এর বাইরে কিন্তু বিজনেসগুলো হয় না ইউজুয়ালি। সেল 1 যেটা বলে, সেল 1 বলা হচ্ছে এটা, এই বিজনেসটা আমি যদি বলি সেল 1 বিজনেস মানে এটা কোনো একটা কোম্পানি নিয়ে শুরু না, এবং এই বিজনেসটাকে বলা হচ্ছে কি, এই বিজনেসটা স্টেবল এবং এই বিজনেসটা সিম্পল। ওকে, সেল, এখন সেল 3 দেখি আমরা, 3 এটাও বিজনেস, এটাকে বলা হচ্ছে স্টেবল এটা, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স। এখন যদি আমরা সেল 2 দেখি, তাহলে সেল 2 হচ্ছে ডাইনামিক, ডাইনামিক সিম্পল। তারপর সেল 4, ডাইনামিক অ্যান্ড কমপ্লেক্স। তাহলে এটাকে যদি আমি ছোট করে লিখতে চাই, আই ক্যান রাইট ইট ইন দিস ওয়ে। সেল 1 এর বিজনেসটা আমার স্টেবল এবং সিম্পল, সেল 2, সেল 3 এর বিজনেস স্টেবল কিন্তু কমপ্লেক্স, সেল 2 বিজনেস হচ্ছে ডাইনামিক এবং সিম্পল, সেল 4 হচ্ছে ডাইনামিক এবং কমপ্লেক্স। তাহলে এই যে এই চারটা সেল, এই সেলের মধ্যে সবচেয়ে সহজ বিজনেস কোনটা মনে হচ্ছে? the first one, এবং সবচেয়ে কমপ্লেক্স কোনটা মনে, সবচেয়ে জটিল? হ্যাঁ, সেল 4। এখন একটা উদাহরণ যদি আমি সেল 1 এর দিই, সেটা হবে হচ্ছে এডুকেশন বিজনেস। কেন? এডুকেশন বিজনেসে খুব বেশি চেঞ্জ আসে না, স্টেবল বলতে বোঝানো হচ্ছে বেশি চেঞ্জ আসে না। কেন? এডুকেশন বিজনেসে যে পিপল গুলো কাজ করে তারা কারা? স্টুডেন্ট, টিচার, এবং আমাদের সাথে যেন একটা কমিউনিকেশন হয়, অ্যাডমিনিস্ট্রেশন থাকে আমাদের সুবিধার জন্য। তাহলে এই তিনটা ডিপার্টমেন্ট নিয়েই হচ্ছে আমার এডুকেশন, এবং এটা তো থ্রু আউট দ্য ইয়ার একই রকম থাকছে, খুব বেশি চেঞ্জ আসছে না, তাই না? তাহলে এডুকেশন সেক্টরটাকে আমি বলতে পারি এটা একটা স্টেবল এবং এটা একটা সিম্পল বিজনেস। তার মানে আমাদের আইওএস হচ্ছে একটা সিম্পল বিজনেস, একটা স্কুল একটা সিম্পল বিজনেস, একটা ট্রেনিং সেন্টার সিম্পল বিজনেস, ট্রেনাররা ট্রেন করছে এবং যারা ট্রেনিং এর ট্রেনি যারা, ওরা হচ্ছে এই ট্রেনিং গুলো নিচ্ছে। ওকে, এখন যদি আমি বলি এটা আরেকটাও হতে পারে, এডুকেশন সেক্টর হতে পারে, অথবা একটা স্মল রেস্টুরেন্ট হতে পারে। স্মল রেস্টুরেন্ট কেন? কারণ আইটেম কম থাকবে এবং চেঞ্জিংটা কম থাকবে। কারণ আইটেমস কম থাকবে এবং হচ্ছে এটা মনে করো লোকাল, যেমন আমাদের এখানে তো অনেকগুলো ভার্সিটি আছে, আমাদের আশেপাশে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের কারণে যে ছোট্ট রেস্টুরেন্টগুলো নিয়ে
বসে না ওগুলা কি সিম্পল স্টেবল এবং সিম্পল কারণ সে জানে যে এভরি সিঙ্গেল ডে স্টুডেন্টরা আইদার চা খাবে বা হচ্ছে সামুচের সিঙ্গারা অথবা লাঞ্চের ব্যবস্থা আছে সেটাও করতে পারে এটা সিম্পল বাট এডুকেশন সেক্টরটা সবসময় কিন্তু সব দেশে একই রকম রেস্টুরেন্টটা জায়গা ভিত্তিতে এখন আমি যদি স্টেবল এবং একটু জটিল বলি একটু কমপ্লেক্স বলি তাহলে আমার আর স্মল রেস্টুরেন্ট থাকছে না আমার মনে করে ব্র্যান্ডেড রেস্টুরেন্ট কেন এটা কমপ্লেক্স কখন হচ্ছে কারণ ম্যাম এরিয়া ওয়াইজ মনে করে পিৎজা হাট এখন ব্র্যান্ড আবার পিৎজার অনেকগুলো ব্র্যান্ড চলে আসছে পিৎজা হাট আছে পিৎজা ইন আছে তারপর পিৎজা বার্গ আছে পিৎজা হ্যাঁ তো এটা কি একটু জটিল হয়ে আছে কারণ কম্পিটিশন বেশি কম্পিটিটরস বেশি দেখে একটু কমপ্লেক্স হচ্ছে বাট ইট ইজ অলসো স্টেবল কি লাগবে আমার রেস্টুরেন্টের ওনার লাগবে শেফ লাগবে আর হচ্ছে আমার কাস্টমার যারা আছে আমি যাচ্ছি তারাই লাগবে এখানে খুব বেশি চেঞ্জেস হয় দেখে গেছেন আর আমার খুব বেশি আমি যদি কমপ্লেক্স করতেও চাই মনে করো আমি আইটেম বাড়াচ্ছি ফ্র্যাঞ্চাইজ বা এরিয়া ভিত্তিতে আমি অন্য অন্য এলাকায় নিয়ে যাব ডিমান্ড যেখানে আছে তখন আমি প্রত্যেকটা স্টেবল এবং সিম্পল বিজনেস কিন্তু ছোট আইডিয়া দিয়ে শুরু হয় তারপর এটা আস্তে 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 জটিল হয় কিছু বিজনেস জটিল হতে পারে কিছু বিজনেস জটিল নাও হতে পারে এটা যে ওনার তার উপর ভিত্তি করবে যে সে সবসময় স্টেবল সিম্পল থাকতে চাচ্ছে নাকি সে একটু স্টেবল কমপ্লেক্সে যেতে চাচ্ছে অথবা সে ডাইনামিক সিম্পল হতে চাচ্ছে চেঞ্জেস চাচ্ছে যেমন রেস্টুরেন্টের এক্সাম্পলটা যদি আমি এখানে দিতে চাই ডাইনামিক বলতে বোঝানো হচ্ছে আমি আইটেমস বেশি আনবো আমার রেস্টুরেন্ট অনেক বেশি জায়গায় থাকবে কিন্তু আমার যে প্রোডাক্ট একই রকম সিম্পল আমার কাস্টমার্স থাকবে এমন তো না যে কি আমার এইম হচ্ছে আমার কাস্টমাররা হাই কোয়ালিটি কাস্টমার হবে এমন তো না ইট ইজ ওপেন ফর এভরিওয়ান ডাইনামিক সিম্পল ডাইনামিক এবং কমপ্লেক্স যদি করি তাহলে আমি দেশের বাইরে নিয়ে যাব আরো জটিল করব একটা বিজনেসকে সিম্পল ফর্ম থেকে এটা আমি জটিল করতে পারি এই সেলে যেগুলো বলা হচ্ছে আচ্ছা মোবাইল কোম্পানি এখন আমাকে বলো এটা কি হতে পারে মোবাইল সেলফোন নরমাল সেলফোন এটা প্রথমে স্টেবল সিম্পল ছিল তাই না দিন যত বাড়ছে কমপ্লেক্সিটি বাড়ছে ডাইনামিক আসছে চেঞ্জেস আসছে সিম্পলটা এখন তোমার উপর ভিত্তি করবে তুমি চেঞ্জটা কি ডাইনামিক চেঞ্জ করবা নাকি তুমি স্টেবল রাখবা তুমি প্রোডাক্ট তুমি হচ্ছে let's say you don't want to give more apps বা you don't want to upgrade the configuration তুমি যদি একই জায়গায় স্টেবল থাকতে চাও তাহলে এটা কিন্তু সিম্পল স্টেবল থাকবে বড় জোর স্টেবল কমপ্লেক্স হবে কিন্তু তুমি যদি again if you want to take যেমন আমাদের মোবাইল কোম্পানি নিজস্ব আছে ওয়ালটন এটা যদি আমি দেশের বাইরে নেই তাহলে আমার এই বিজনেসটা ডাইনামিক কমপ্লেক্স হয়ে যাবে আমার এখানে চ্যালেঞ্জেস বেশি চলে আসছে ওকে এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সেলের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট এবং তোমার অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স তুমি কিভাবে রাখবা সেটা অ্যাজ অ্যান ওনার ডিপেন্ডস অন ইউ ফর এক্সাম্পল সেল 1 আমি কি চিন্তা করব আমার চিন্তা হচ্ছে আমার বিজনেসটা স্টেবল থাকবে এবং প্রেডিক্টেবল মানে কি মানে ফিউচারে আমি বুঝতে পারবো যে কি আমার চলবে আমার প্রোডাক্ট চলবে প্রেডিক্ট করতে পারছি কিছু কিছু ব্যাপার কিন্তু প্রেডিক্টেবল না যেমন আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন বলো এই মানে বিজনেসের ক্ষেত্রে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আনপ্রেডিক্টেবল ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল ওয়েদারের কারণে কি হতে পারে ওয়েদারের কারণে ম্যাম অনেক ধরনের বিজনেসের ভালো ড্যামেজ হতে পারে বা সেলসের উপরে ডিপ্রিশিয়েট হতে পারে সেলস ওয়েদারের কারণে হতে পারে ওকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে সেলস বাড়তেও পারে হিউম্যান এক্সপেকটেশন হিউম্যান এক্সপেকটেশন হ্যাঁ ওয়েদার ভালো পয়েন্ট
হিউম্যান এক্সপেকটেশন। তাহলে আমার কাস্টমারের শিক্ষা, কাস্টমার বেশি এডুকেটেড হয়ে গেলে হবে কি, সে বলবে যে কি আমি আরো ভালো সার্ভিস চাই। যদি কাস্টমার এডুকেটেড হয়, যে লেভেল অফ এডুকেশন আমরা দেখেছি, যদি কাস্টমার ভালো এডুকেশন পায় তাহলে হচ্ছে সে কি করবে, সে হচ্ছে তোমার ডিমান্ড বেড়ে যাবে, তার সার্ভিসের ডিমান্ড বা প্রোডাক্ট ডিমান্ড বেড়ে যাবে। ওকে, ফিউ কম্পোনেন্ট ইন এনভায়রনমেন্ট। ফিউ কম্পোনেন্ট বলতে বোঝানো হচ্ছে, কম্পোনেন্ট তো জানো কি, যে জিনিসগুলো দিয়ে একটা সিস্টেম তৈরি হয় না, সেটা হচ্ছে কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টগুলো আমার এডুকেশন সেক্টরের কম্পোনেন্ট হচ্ছে আমার স্টুডেন্টস, টিচার, অ্যাডমিন। কোন একটা রেস্টুরেন্টের কম্পোনেন্ট হচ্ছে কাস্টমার, ওনার, শেফ। কোন একটা হসপিটাল যদি হয়ে থাকে তাহলে সেখানে কম্পোনেন্ট হচ্ছে ডক্টর, নার্স এবং পেশেন্ট। এটা বেসিক, আরো অনেকে থাকে অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরে আর কি ধরতে পারি, আমি যদি কোনো প্রোডাকশন ইন্ডাস্ট্রি বলি তাহলে আমার কম্পোনেন্টগুলো কি হচ্ছে, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কন্ট্রোলার, আর কি কি হতে পারে। লিভার। ওকে, তাহলে এটা কি ফিউ কম্পোনেন্টস এর মধ্যে পড়ছে না, তাহলে এটা মেনি কম্পোনেন্টস এর মধ্যে পড়ছে। তো যখনই তোমার বিজনেসে তুমি দেখবা যে কি অনেকগুলো কম্পোনেন্ট চলে আসে, তখন তোমার বিজনেসটা কি হবে, আইদার ডাইনামিক কমপ্লেক্স হবে অথবা ডাইনামিক সিম্পল হবে। Components are somewhat similar and remain basically the same. Similar থাকছে? Similar কি থাকছে? কিভাবে? এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টস আর টিচার, হসপিটালের ক্ষেত্রে নার্স, ডক্টর আর পেশেন্ট। সিমিলারই তো আছে, মানে সিমিলার থাকছে নাকি থাকছে না? থাকছে না, সিমিলার থাকছে না, কোথায় চেঞ্জ আসছে? অকুপেশন। অকুপেশনে চেঞ্জ আসছে। আচ্ছা, কিরকম ধরনের অকুপেশন, মানে তুমি বলতে চাচ্ছ আপনি যে কি ওই দিক দিয়ে বলছেন যে ওরা সার্ভিস প্রোভাইড করছে আর ওরা সার্ভিস দিচ্ছে, এমন দিক দিয়ে দেখতে গেলে তো ওরা সেম। এইটাই, মেকানিজমটা তো সেম, সিমিলার। এখানে এটাই বলা হচ্ছে এখানে যে কম্পোনেন্টস আর সামওয়াট সিমিলার এন্ড রিমেইন বেসিক্যালি একই রকম থাকছে, চেঞ্জ হচ্ছে না। সফিস্টিকেশন নলেজ, মিনিমাল সফিস্টিকেশন। সফিস্টিকেশন মানে দেখো, এটা আমি খুব সিম্পল ভাবে বুঝাই। আমি যখন একটা রেস্টুরেন্টে যাই, ভালো একটা রেস্টুরেন্টে যাই, আমাকে যে সার্ভ করবে, মনে করো কফি আমাকে সার্ভ করলো বা চা আমাকে সার্ভ করলো, যেই মগ বা যে কাপে সার্ভ করবে সেটা একটু সফিস্টিকেটেড হয় না? সেম চা বা কফি যদি আমি মামাদের কাছ থেকে খাই, তাহলে আমাকে কিসে সার্ভ করবে? প্লাস্টিকের একটা কন্টেইনারে সার্ভ করবে। তাহলে কোনটা বেশি সফিস্টিকেটেড? রেস্টুরেন্ট বেশি সফিস্টিকেটেড। তাহলে আমার এইখানে স্টেবল এবং সিম্পল, আমাকে খুব বেশি সফিস্টিকেটেড হতে হবে না, মিনিমাম হতে হবে, অল্পতেই হবে। মোবাইল কোম্পানিগুলা এখন হচ্ছে চায় তার ফোন একটা দেখতে সুন্দর হবে। আগে আমাদের অ্যাপ্লিকেশন খুলেই হতো, কিন্তু এখন আমরা চাই আমাদের ফোন দেখতে সুন্দর হবে। অনেকের এটাও ক্রাইটেরিয়া থাকে যে আমি কালারও চেঞ্জ করে ফেলবো ফোনের, ডিজাইন চেঞ্জ করে ফেলবো ফোনের। তাহলে অ্যাজ এ কাস্টমার আমি কি করছি, বিজনেসটাকে জটিল করে ফেলছি না? মানে যে মোবাইল আমাকে প্রোভাইড করছে তার বিজনেসটা অ্যাজ এ কাস্টমার আমি জটিল করে ফেলছি আমার ডিমান্ডের জন্য। তাহলে আমার মোবাইল কোম্পানি আইদার ডাইনামিক সিম্পল হচ্ছে অথবা ডাইনামিক কমপ্লেক্স হচ্ছে। ওকে, সেল নাম্বার 2। দেখো এখানে এগুলো তোমরা পড়ে নিবা যে কোন কোন বিজনেসটা কিরকম হতে পারে। অনেকগুলো বিজনেসকে প্রথমে চিন্তা করবা, এরপরে ক্যাটাগরাইজ করবা যে আমার এই বিজনেসটা সেল 2 তে বিলং করে নাকি সেল 4 নাকি সেল 3 নাকি সেল 1, অথবা আমার বিজনেসটা কিভাবে সুইচ করবে সেল 1 থেকে অল দ্য ওয়ে টু 4 পর্যন্ত। এই ম্যাট্রিক্সটি একটু বোঝা গেছে? জি। এখানে কিছু রিডিং আছে এবং এই রিডিংটা ইন্টারেস্টিং। বলা হচ্ছে 80 বিলিয়ন, দ্যাটস দ্য নাম্বার অফ থিংস স্মার্টফোন, স্মার্ট ওয়াচ,
climate control system sensor, kitchen, refrigerator and cars etc. will be connected to the internet by 2025. Will be connected to the internet মানে হচ্ছে এই যে পারচেজ হচ্ছে, প্রডিউস হচ্ছে, এটার নাম্বারটা 8 বিলিয়ন ক্রস করতে পারে বা 8 বিলিয়ন হতে পারে 2025 এর মধ্যে। তো আমার এই প্রোডাক্ট যারা প্রডিউস করবে তাদের জন্য ইট ইজ এ বিজনেস, এবং এই প্রোডাক্ট যারা ইউজ করবে অ্যাজ এ ইউজার আমি, এটা আমার জন্য সার্ভিস, সুবিধা, আমার জন্য সুবিধা। তাহলে এই যে এতগুলো জিনিস আসছে, স্মার্টফোন, স্মার্ট ওয়াচেস, এটা আমার পরিবেশের উপরে কিরকম প্রভাব ফেলছে সেটা একটু দেখি। স্মার্টফোন অ্যান্ড স্মার্ট ওয়াচেস, ফোন ব্যাংকিং তো আমরা সবাই জানি না। It has been introduced so people can process transaction without having to go to the bank, which means more time on hand for both customer and service provider. If a customer is using phone banking, meanwhile a service provider can utilize that time with other customer. সময় বাঁচবে। আচ্ছা, S1, S2, সার্ভিস প্রোভাইডার 1, সার্ভিস প্রোভাইডার 2, এটা হচ্ছে ব্যাংকে যদি আমরা বলি। যেহেতু আমার স্মার্টফোন আছে, তাহলে আমি অ্যাজ এ কাস্টমার আগে কি করতাম? আমাকে আগে সার্ভিস প্রোভাইডারের কাছে যেতে হতো, এখন আমাকে সার্ভিস প্রোভাইডারের কাছে যেতে হয় না, বিকজ আই হ্যাভ এ ফোন ফর ট্রানজ্যাকশন। ফর ট্রানজ্যাকশন যেতে হচ্ছে না। তাহলে মনে করো দুজন সার্ভিস প্রোভাইডার আছে, দুজনের কাছে আছে কাস্টমার 1 এবং কাস্টমার 2 আমি ধরি, অথবা কাস্টমার 3। আমার সার্ভিস প্রোভাইডার আছে দুজন, কিন্তু আমার কাস্টমার হচ্ছে 3 জন। সো একজন একজন করে যদি এর কাছে যায়, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই কাস্টমারটা ওয়েট করছে। যদি এই কাস্টমারের কাছে স্মার্টফোন থাকে তাহলে তার এই ওয়েটিং সময়টা নষ্ট হচ্ছে না। তাহলে এই জিনিসটা ইমপ্যাক্ট ফেলছে কিভাবে? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ, পজিটিভ কার উপরে নেগেটিভ? থার্ড মানে আমি কাস্টমারের কথা, এক্সটার্নাল যারা ওদের কথা চিন্তা করবো, কার উপরে প্রভাব নেগেটিভ ফেলছে? মানে ওয়েট করাতে ব্যাংকের উপরে প্রভাব নেগেটিভ ফেলছে, কারণ ব্যাংক তো আমাকে সময় দিতে পারছে না দেখে আমি কোথায় সুইচ করলাম? স্মার্টফোন। আমি স্মার্টফোনে সুইচ করলাম। তাহলে আমার ব্যাংকের জন্য এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট, কাস্টমারের জন্য এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট। ব্যাংকের জন্য কিভাবে নেগেটিভ? কারণ ব্যাংক একটা সার্ভিস আমাকে প্রোভাইড করতে পারলো না, আমি ওয়েট করলাম না ব্যাংকের জন্য। না, এই ক্ষেত্রে একটা জিনিস হয়, ব্যাংকের জন্য নেগেটিভ হলো কেন? ও তো খুশি হবে না নেগেটিভ হবে একটা কারণে, আমাকে তো সার্ভিস প্রোভাইড করতে পারবো না। দেখো ব্যাংক হচ্ছে যারা যত সার্ভিস প্রোভাইড করবে কাস্টমারকে, ওদের জন্য এই জিনিসটা অ্যাজ এ ইমেজ ভালো। আমি যদি ওর জন্য ওয়েট না করি, আমি যদি ব্যাংকে না যাই, আমরা এখন ব্যাংকে ট্রানজ্যাকশন করবো না, আমরা এখন সবকিছু স্মার্ট ব্যাংকে করবো, ঠিক আছে? কিন্তু যারা ওখানে বসে আছে তাদের জন্য কি হবে? ব্যাংকের জন্য তো আমি দেখি পজিটিভ, কারণ এখানে পরে এমপ্লয়ি কম লাগতেছে। না না, তখন এই সার্ভিসটা যে হ্যাঁ, দিচ্ছে কিন্তু- থার্ড পার্টি, তার জন্য তো ব্যাংকে আবার আলাদা করে পেমেন্ট করতে হবে। মানে হ্যাঁ, যে কিন্তু- কাজটা ব্যাংক ছাড়া হবে না, কাস্টমার ব্যাংকে এসে সার্ভিস পাচ্ছে না, বা ব্যাংক ছাড়া কাজটা হচ্ছে না, তখন থার্ড পার্টি যে সুযোগটা দিবে তখন তো থার্ড পার্টিকে ব্যাংক থেকে পেমেন্ট করা লাগবে। ব্যাংকে অবশ্যই একটা হায়ার রেটে যেতে হবে। এক্স্যাক্ট, আমার কি এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে যদি আমি এই সুবিধা যদি করা শুরু করি? কবে ব্যাংকের এমপ্লয়মেন্ট, তাহলে ওদের চাকরি কি থাকছে? না, ওদের যেমন হচ্ছে রোবোটিক্স এর কথাও যদি চিন্তা করি, আমি
রোবটসরা যে কাজগুলো করছে, আগে ম্যান মেড যে কাজগুলো হতো, হাতে যে কাজগুলো হতো, প্যাকেজিং এর কাজ, আমাদের যারা প্যাকেজিং করে, এখন যদি আমি রোবটস নিয়ে আসি তাহলে হচ্ছে আমি যার ইনকাম যার হতো সেই ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে না? তাহলে এটা কার উপরে নেগেটিভ প্রভাব ফেলছে? এমপ্লয়ির উপর বাট ম্যাম এখানে আবার আরেকদিকে হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে প্রতিষ্ঠানটা off হয়ে যাবে। যে ওদেরও বাকি ছিল। প্রতিষ্ঠানটা বেশি off হয়ে ওরা যাবে। কার সাথে বাট ম্যাম কাজ এইদিকে তো করে আরেকজনের প্লাস পয়েন্ট হচ্ছে, যেমন এই রোবটস গুলোকে মেইনটেনেন্স করার জন্য আগে নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে হচ্ছে আমার তাহলে লেভেল অফ এডুকেশন এখানে আমাকে বাড়াতে হচ্ছে। সবাই কি আর আমরা এডুকেশন পাচ্ছি? না সবাই পাচ্ছে না। পাচ্ছি না তো, তাহলে এখানে একটা ল্যাকিং থেকে যাচ্ছে। রিসার্চ বলবা তোমরা? প্রশ্ন করছি ডিস্টার্ব করতেছে না, মানে উত্তরটা নিতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, climate change sensor. Throughout the prediction of climate change, the business can run effectively and efficiently. For example, with the help of climate control system sensor, one can forecast the weather and depending on that can postpone or continue a shipment. এখানে কি বলা হচ্ছে? Weather forecasting দরকার শিপমেন্টের কারণে। যদি ওয়েদার খারাপ হয় তাহলে আমার একটা শিপমেন্টের ক্ষতি হতে পারে। প্রেডিকশনের প্রয়োজন। এত সে তো শিওরলি বলে না, সে বলে হতে পারে। তোমাকে সতর্ক করবো আর কি। আচ্ছা, কিচেন রেফ্রিজারেশন। কিচেন এটা তোমরা একটু পড়ো। Kitchen refrigeration. Whether you are a farmer in a Gazipur transporting freshly farmed vegetables to the local market or a patient are undergoing chemotherapy, we all rely on devices that keep our product cool, নষ্ট যেন না হয়. Without fridges, our food and medicine would quickly go off and food poisoning would likely skyrocket. Especially food industries must have good refrigerator system that can keep the produce fresh for long. Refrigeration has played a vital role in the current pandemic too. As vaccine begin to roll out, they will need enormous cold storage supply chain for them to be manufactured first, then distributed, এবং stored until administration. যতক্ষণ আমি use করব. Many other life-saving
যেমন insulin থেকে antibiotic also need to be stored in cold chain to prevent them from discarding and becoming useless. Stakeholders. Stakeholder হচ্ছে এমন একটা পার্টি যার কিনা ইন্টারেস্ট আছে ইন এ কোম্পানি। তারা কি হতে পারে? ইনভেস্টর হতে পারে, এমপ্লয়িজ হতে পারে, কাস্টমার এবং সাপ্লায়ার্স। অর্গানাইজেশনাল স্টেকহোল্ডার্স, একটা অর্গানাইজেশনের স্টেকহোল্ডার্স হতে পারে কম্পিটিটর। আমরা শুরু করি কাস্টমার এবং এমপ্লয়ি দিয়ে। কাস্টমার এবং এমপ্লয়ি একটা অর্গানাইজেশনের স্টেকহোল্ডার। ইউনিয়ন ইজ এ স্টেকহোল্ডার, শেয়ার হোল্ডার। ইনভেস্টর যারা, দে আর স্টেকহোল্ডার্স। আচ্ছা, অর্গানাইজেশনে এমপ্লয়িরা সুবিধা নেয় কি? এমপ্লয়িদের সুবিধা হচ্ছে তাদের স্যালারি, কাস্টমারের সুবিধা হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস। শেয়ার হোল্ডার যারা, তারা এখান থেকে কিছু প্রফিট নেয়, তাদের ইনভেস্টমেন্ট আছে। কমিউনিটিস, আমার অর্গানাইজেশনের কারণে আমার কমিউনিটিতে কোনো হ্যাম্পার হচ্ছে না। যেমন অর্গানাইজেশন যদি পলিউশন করে বা হচ্ছে অনেক বেশি লাউড হয়, নয়েজ পলিউশন করে, বা পানির যদি দূষণ হয়, তাহলে আমার কমিউনিটির জন্য ভালো কি খারাপ? সাপ্লায়ার। অর্গানাইজেশনের সাপ্লায়ারের সাথে সম্পর্ক কেমন? অর্গানাইজেশনকে মিডিয়া, র মেটেরিয়াল, অর্গানাইজেশনকে মিডিয়া কিভাবে পোর্ট্রে করছে, কিভাবে দেখাচ্ছে। আমার গভর্নমেন্টের সাথে আমার সম্পর্ক অর্গানাইজেশনের কেমন? ট্রেড এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আমার অর্গানাইজেশনের কম্পিটিটর কেমন, কম্পিটিশন আমার আদৌ আছে কিনা। সোশ্যাল এবং পলিটিক্যাল অ্যাকশন গ্রুপস। সো এখানে অর্গানাইজেশনের স্টেক হোল্ডার কারা কারা হতে পারে? ইউনিয়ন আর কমিউনিটিস কি অবস্থা? ইউনিয়ন বলতে বোঝানো হচ্ছে লিডাররা যারা একটা গ্রুপ তৈরি, একটা টিম তৈরি করে। ইউনিয়ন পার্টি বলে না, হ্যাঁ, ওরকম একটা পার্টি যারা কিনা অর্গানাইজেশনের জন্য হয়ে কাজ করে। আর কমিউনিটি হচ্ছে যারা থাকছে আশেপাশে, ইউনিয়নরা কাজ করছে। আর যারা Communities are like a কমিউনিটি society. হচ্ছে সোসাইটি, কমিউনিটি আর সোসাইটি, unions are the group of members or group of leaders. the members of the organization. আমাদেরকে স্টেক হোল্ডারদের সাথে কেন ভালো একটা সম্পর্ক রাখতে হবে? গুড স্টেক হোল্ডার রিলেশনশিপ ক্যান পজিটিভলি ইফেক্ট অর্গানাইজেশনের পারফরমেন্স। এটা রেকগনাইজ করতে পারে, বি রেকগনাইজড অ্যাজ ডুইং দ্য রাইট থিং অ্যান্ড শো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে সমাজের উপর যে দায়িত্ব আছে সেটা আমাদের অর্গানাইজেশন সেই বিষয়ে খেয়াল রাখে কিনা। ক্রিয়েট অ্যান্ড রিইনফোর্স এ পজিটিভ ইমেজ, আমার অর্গানাইজেশনের ইমেজ ভালো কিনা। এই কয়টা ফ্যাক্টরের জন্য আমার সবসময় স্টেক হোল্ডারের সাথে রিলেশনশিপ ভালো থাকতে হবে। যদি আমার অর্গানাইজেশনের সাথে যে কোনো একটা স্টেক হোল্ডারের রিলেশনশিপ খারাপ হয়, এই জিনিসটা তো স্প্রেড করবে না। এটা যখন স্প্রেড করবে তখন একটা নেগেটিভ ইমেজ চলে আসবে অর্গানাইজেশনের উপর, which no one wants. আচ্ছা, এখন কালচার, অর্গানাইজেশনাল কালচার। What is organizational culture? কোনো একটা অর্গানাইজেশনের সংস্কৃতি বা তাদের বিহেভিয়ার। এক্স্যাক্টলি। সো এটাকে আমরা বলতে পারি কালচার হচ্ছে শেয়ার্ড ভ্যালু অথবা কিছু প্রিন্সিপাল, কিছু নীতি। একটা অর্গানাইজেশনের নীতি হতে পারে, একটা অর্গানাইজেশনের ট্রেডিশন হতে পারে, Code of conduct. এবং কোড অফ কন্ডাক্ট, ইয়েস, Ways of doing things. ways of doing things. কালচার হচ্ছে একটা শেয়ার্ড ভ্যালু অথবা কিছু নীতি, কিছু ট্র্যাডিশনস হতে পারে এবং ওয়েজ অফ ডুইং থিংস। শেয়ার্ড ভ্যালুর একটা এক্সাম্পল যেমন এডুকেশন সেক্টরে আমরা কি, এডুকেশন হচ্ছে আমার শেয়ার্ড ভ্যালু। আমার প্রিন্সিপাল কি, কোয়ালিটি। হতে পারে কোয়ালিটি এডুকেশন।
হতে পারে ট্রেডিশন। আমার এডুকেশন সেক্টরের একটা ট্রেডিশন হচ্ছে এক্সাম এক্সাম ট্রেডিশন, তো এটা তুমি কনভোকেশন ধরতে পারো অথবা ওরিয়েন্টেশন হচ্ছে একটা ট্রেডিশন মেনটেন করি আমরা। ওয়েজ অফ ডুইং থিং এটাকে তুমি বলতে পারো আমরা এক্সামস নেই, অ্যাসেসমেন্ট করি, ফিডব্যাক দেই, etc. যার মনে যায় এটা লিখে নিতে পারো। প্রিন্সিপালস আপনি কি বলতে পারেন? কোনটা লেখা হচ্ছে? Each of us has a unique personality যেটা কিনা ইনফ্লুয়েন্স করে the way we act and interact. একটা অর্গানাইজেশনের কিছু পার্সোনালিটি থাকে, সেটা হচ্ছে কালচার। Here is what you need to know. কিছু এক্সাম্পল দেয়া আছে। অর্গানাইজেশনের কালচার রিফ্লেক্ট করে কি? ড্রেস কোড হচ্ছে একটা কালচার। এটাকে প্রিন্সিপাল যেতে পারে? বিজনেস আওয়ার্স প্রিন্সিপাল হচ্ছে তোমার নীতি, তুমি কি নীতির উপরে নিজেকে দাঁড় করাতে চাচ্ছ। সো এডুকেশন সেক্টরে তো আমার প্রিন্সিপাল হচ্ছে কোয়ালিটি এডুকেশন, আমার প্রিন্সিপাল। আচ্ছা, আর কি যেতে পারে? কোয়ালিটি, যেতে পারলে বলো। আইডি কার্ড হচ্ছে ড্রেস কোড, কোড অফ কন্ডাক্ট, ড্রেস কিভাবে করবা। বিজনেস আওয়ার্স কিরকম হতে পারে, অফিস সেটআপ কেমন হতে পারে, এমপ্লয়ি বেনিফিটস, টার্নওভার, হায়ারিং ডিসিশনস, ট্রিটমেন্ট, এমপ্লয়ির সাথে আমরা কিরকম ব্যবহার করি, ম্যানার প্রিন্সিপালে পড়ে ম্যানার্স প্রিন্সিপালে পড়ে। তোমরা বলবো, আমি অ্যাড করবো। ক্লায়েন্ট অথবা কাস্টমার, ক্লায়েন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং এভরি আদার অ্যাসপেক্ট অফ অপারেশন হচ্ছে ডিফারেন্ট কালচারস অফ ডিফারেন্ট অর্গানাইজেশন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। গুগল হ্যাজ created a creative and innovative culture at their headquarters in California with an Android, Google Plex, bikes and bringing dogs to the work. এটা ওদের একটা কালচার, ওদের দেশের একটা কালচার। সেম দেখি আচ্ছা, organizational culture, outcome orientation, people orientation, team orientation, aggressiveness, stability, innovation and risk taking, attention to detail. Outcome orientation, আমি কি রেজাল্ট বেসড হব, মানে আমি চিন্তা করব আমার সবার দিন শেষে কি হয়, আমরা যে একটা পজিটিভ রেজাল্ট, তাহলে আমার ডিগ্রি টু হুইচ ম্যানেজার্স ফোকাস হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, আমার রেজাল্ট কতটুকু ভালো হবে। পিপল ওরিয়েন্টেড, degree to which management discusses decisions take its account to effect on people. People oriented culture হচ্ছে আমার people, মানে আমার প্রতিষ্ঠানে যারা আমার জন্য কাজ করছে
প্রতিষ্ঠানে আমার জন্য যারা কাজ করছে এমপ্লয়িরা স্যাটিসফাইড কিনা অর্গানাইজেশনে, টিম ওরিয়েন্টেড, আমি কি আমার অর্গানাইজেশন মেম্বারদেরকে একটা টিমের ভিতরে কাজ করাচ্ছি নাকি ইন্ডিভিজুয়ালি সবাইকে দায়িত্ব দিচ্ছি। এগ্রেসিভনেস, কম্পিটিশন কোন জায়গায় আছে, আমাকে কি কম্পিটিশনে যখন আমি যাব তখন আমাকে একটা এগ্রেসিভ অ্যাটিটিউডে যেতে হবে, আর যদি আমার কম্পিটিশন না থাকে তাহলে আমি কোঅপারেটিভ অ্যাটিটিউডে যাব। স্টেবিলিটি, কতটা স্টেবল আমার কালচার। ইনোভেশন অ্যান্ড রিস্ক টেকিং, আমি কি নতুন কিছু কোনো ইনোভেশনে যেতে চাই, আমার অর্গানাইজেশনের কালচারটা কেমন, আমরা কি নতুন ইনোভেশন, নতুন রিস্ক টেকার্স, আমরা কি চাই আমরা একই প্রোডাক্ট বারবার সেল করবো নাকি আমরা সেই প্রোডাক্টে কোনো ইনোভেশন নিয়ে আসবো। অ্যাটেনশন টু ডিটেইল, প্রতিটা ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাটেনশন টু ডিটেইল আমরা করি নাকি আচ্ছা কাজ হচ্ছে অসুবিধা নাই, কোনো এরর থাকলে থাকো, ডিটেল হয়। ডিটেইল হয়। তাহলে ডিপেন্ড করবে আমার অর্গানাইজেশনের আউটকাম, পিপল, টিম, অ্যাগ্রেসিভনেস, স্টেবিলিটি, ইনোভেশন, রিস্ক টেকিং, অ্যাটেনশন টু ডিটেইল। Managerial decision affected by culture. হেনরি ফিওর বলেছিল চারটা স্টেপস: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। প্ল্যানিং এ যেটা করা হয়, কিছু কিছু কালচার কি করে, যে ডিগ্রি অফ রিস্ক দ্যাট প্ল্যান শুড কন্টেইন। কিছু কালচার আছে অনেক রিস্ক টেকার, নিতে পারে প্ল্যানিং এর সময়। কিছু কালচার আছে আমরা রিস্ক নিব না, আমরা ভয় পাই। whether plans should be developed by individuals or team, এটা কি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালরাই প্ল্যানগুলো করবে নাকি এটা টিম বেসড প্ল্যান হবে। the degree of environmental scanning in which management will engage, আমি কি এক্সটার্নাল এনভায়রনমেন্টকে ইম্পর্টেন্স দিব নাকি ইম্পর্টেন্স দিব না, কতটুকু দিব কতটুকু দিব না, এর জন্য ডিগ্রি শব্দগুলো ইউজ হচ্ছে। অর্গানাইজিং, হাউ মাচ অটোনমি, অটোনমি হচ্ছে একঘেয়েমি কাজ, should be designed into employee job, আমার এমপ্লয়ীদেরকে আমি ক্রিয়েটিভ কাজ দিব নাকি একঘেয়েমি কাজ দিব। whether tasks should be done by individuals or teams, the degree to which departments managers interact with each other, অনেক সময় দেখা যায় অর্গানাইজেশনে ইন্টারাকশন কম হয়, বেশি হয় না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার কালচার এমনও হতে পারে যেখানে ইন্টারাকশন কম হচ্ছে, আমার কালচার এমনও হতে পারে না তোমাকে ইন্টারাক্ট করতেই হবে, প্রতিদিন এসে তোমাকে সবগুলো ডিপার্টমেন্ট থেকে ফিডব্যাক নিতেই হবে, এরকম কালচার হবে নাকি আমি আসলাম আমার কাজে আমি করে চলে গেলাম, অন্য কোথায় কি হচ্ছে দেখার আমার কোনো মাথা ব্যথা নাই। লিডিং, the degree to which managers are concerned with increasing employee job satisfaction, এমপ্লয়িরা যদি স্যাটিসফাই না হয় তাহলে হচ্ছে যে লিডার সে লিড করে স্যাটিসফাই হবে না, কেন, কারণ যার এমপ্লয়িরা যদি আপসেট থাকে দে আর নট মোটিভেটেড, এবং if they are not motivated, একজন লিডারের কাজ হচ্ছে মোটিভেট করা, তখন তার জন্য জিনিসটা কঠিন হয়ে যায়। লিডার কি করবে, ডিফারেন্ট ওয়েজ খুঁজবে কিভাবে আমি আমার এমপ্লয়ীদের মোটিভেট করতে পারি। what leadership style are appropriate, প্রত্যেকটা লিডারশিপ স্টাইল ডিফারেন্ট, যেমন অনেকে হচ্ছে বকা দিলে শুনে, অনেকে হচ্ছে আদর করলে শুনে, এখন লিডারকে বুঝতে হবে কোন এমপ্লয়ি কিভাবে কথা শুনে, কাকে কিভাবে লিড করা যাবে। whether all disagreements, আচ্ছা disagreements even constructive should be eliminated. disagreement, মতের বিরোধিতা, যখন আমার কোনো এমপ্লয়ি যদি বলে যে এই কাজটা এভাবে করা যাবে না, তাহলে লিডাররা কিভাবে অ্যাপ্রোচ করবে, লিডাররা একভাবে অ্যাপ্রোচ করতে পারে সেটা হচ্ছে পজিটিভলি ইমব্রেস করে, যেটা কিনা আচ্ছা তুমি যেটা বলছো ডিসএগ্রি করছো, কেন করছো সেটা শুনবে, অথবা লিডার বলবে যে কি না তুমি এটা করো না। কন্ট্রোলিং, whether to impose external control or to allow employees to control their own action, কোনো এমপ্লয়ি যদি ভুল করে, ইম্পোজ মানে কি, চাপ প্রয়োগ করা বা প্রেশার দিয়ে কিছু আদায় করা। প্রেশার দিয়ে কিছু আদায় করা, ইম্পোজ করবে নাকি এমপ্লয়িকে কন্ট্রোল দিয়ে দিবে, ঠিক আছে ভুল হয়েছে তুমি এটা ঠিক করে নাও,
ইম্পোজ করবে। কিছু কালচারে অনেকে কিছু কালচারে পরিস্থিতি অনুযায়ী ইম্পোজ করে, নির্ভর করবে ঠিক। কিছু কালচারে ইম্পোজ করবে এবং কিছু কালচারে এমপ্লয়ীদের উপরে ডিপেন্ডেন্ট ছেড়ে দেবে। What criteria should be emphasized in employee performance evaluation? Performance evaluate করার সময় কি কি ক্রাইটেরিয়া ফলো করব? Performance evaluation কার পারফরম্যান্স? এমপ্লয়ীদের পারফরম্যান্স। কিভাবে ইভ্যালুয়েট করব আমি? সেটা এক একটা কালচারে এক এক রকম। কেউ অনেক বেশি ফ্লেক্সিবল হয়, কেউ ফ্লেক্সিবল কম হয়। What repercussions will occur from exceeding one's budget? Budget. প্রতিটা অর্গানাইজেশনের বাজেটের উপরে যদি কোনো এরর কোথায় আসে, এরর তখনই আসে যখন আমি দেখি আমার প্রফিট হচ্ছে না, তখনই হচ্ছে আমার সিস্টেমে একটা এরর আছে। এই কন্ট্রোলিংটা কিভাবে করা হবে সেটা হচ্ছে তোমার ম্যানেজারের বিভিন্ন কালচার বিভিন্ন রকম ভাবে এটা ফলো করে। এন্ড অফ দ্য চ্যাপ্টার, এন্ড অফ দ্য চ্যাপ্টার। আমরা যারা দেরি করে আসছো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ স্যাটারডেতে আমাদের কুইজ হবে একটা। 2.1 পর্যন্ত। না